এই ভিডিওটা আমাদের আগের ভিডিওটারই কন্টিনিউয়েশন। সাঁতরা প্রকাশনীর একাদশ শ্রেণীর রসায়ন বইতে 159 পৃষ্ঠাতে আছে এই জিনিসটা, শ্রোডিঙ্গার ইকুয়েশন। দেখতে অতিশয় বদখত জিনিস। তো এইটা সম্পর্কে অধিকাংশ ছাত্র এবং মাস্টারমশাই মানে একাদশ শ্রেণী লেভেলে যেটা খেয়াল রাখেন সেটা হচ্ছে এটা পরীক্ষায় আসে না, সুতরাং এটা পড়ানো হয় না। তা কোনো একজন ছাত্রের আগ্রহে আমি এইটা মোটামুটি একাদশ শ্রেণীর উপযোগী করে বোঝানোর একটা চেষ্টা করছি। বস্তুত এটা যথেষ্ট ভারী জিনিস। এটা যে এই লেভেলে সিলেবাসে ঢোকানো হয়েছে এটাই সিলেবাস কর্তাদের অবিবেচনা ছাড়া কিছুই বলা যায় না। কিন্তু যাই হোক, যেটা আছে সেটাকে আমি একটা বোঝানোর চেষ্টা করব। আমরা আগের ভিডিওতেই এই ধরনের ফাংশন নিয়ে আলোচনা করেছি। fxyz হচ্ছে ধরা যাক এইটা, এই ধরনের ফাংশন বলতে বোঝাচ্ছি এখানে আমার তিনখানা ইনপুট এক্স ওয়াই আর জেড, আর এটার থেকে বেরোচ্ছে খালি একখানা আউটপুট, সেটা হচ্ছে ওই তিনটে সংখ্যাকে মিলিয়ে একটা যোগঝম্প ফর্মুলা করে যা বেরোয়। আমরা এটাও বলেছি যে এই ধরনের ফাংশনকে বলে একটা স্কেলার ফিল্ড। এই ধরনের ফাংশনকে ডিফারেন্সিয়েট করার একটা কায়দা হচ্ছে পার্শাল ডিফারেন্সিয়েশন, যেখানে আমি যদি এক্স এর সাপেক্ষে পার্শালি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই আর জেডটাকে আমি ধ্রুবক রেখে কাজ করব, তেমনি ওয়াই এর সাপেক্ষে পার্শালি ডিফারেন্সিয়েট করলে এক্স আর জেডকে আমি ধ্রুবক রেখে কাজ করব। তা আমরা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ বার করা যেমন যায় তেমনি সেকেন্ড ডেরিভেটিভও বার করা যায়, তাহলে পার্শাল ডেরিভেটিভের ক্ষেত্রেও আমরা সেকেন্ড ডেরিভেটিভ করতে পারি। তো এখানে আমরা সেটাই করার চেষ্টা করব। প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে সেকেন্ড পার্শাল ডেরিভেটিভটা বার করতে চাই। তো সেকেন্ড পার্শাল ডেরিভেটিভ বার করার আগে তো ফার্স্টটা বার করতে হবে, তাহলে সেটা করি। ওয়াই জেড ধ্রুবক আছে, তাহলে এইটার ভেতরে এক্স আছে, এটাতে হয়ে গেল 6x আর ওয়াই জেড ধ্রুবক রয়ে গেল। এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে cos x প্লাস ওয়াই। এবার এটা ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, চেইন রুল। ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে খালি 1 আসবে। জেডটা ধ্রুবকের মতো আচরণ করছে, ফলে ওটার কোনো কন্ট্রিবিউশন থাকবে। এইবার আমি এটাকে, এটার মধ্যেও কিন্তু এক্স ওয়াই জেড আছে, সুতরাং এটাকে আবার আমি ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, কিন্তু এই একই ব্যাপার, ওয়াই জেডকে এখনও আমি ধ্রুবক বলেই ভেবে যাব। সেটা করলে যেটাকে পাবো সেটাকে আমরা এইভাবে লিখব। এটা ঠিক যেমন আমরা সাধারণভাবে ডেরিভেটিভ লিখে থাকি, তাই খালি ডি এর জায়গায় আমি এই ডেল অক্ষরটা ব্যবহার করছি। তাহলে এইখানে আমি যখন ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে আমি পাবো 6yz, আর এইখান থেকে পাবো মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই। চেইন রুল লাগালে ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে আবার 1 পাবো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্শাল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। একইভাবে বুঝতে পারছো, তুমি চাইলে সেকেন্ড পার্শাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াইও বার করতে পারো। তা আমরা চট করে সেটা একটু করে দেখি। এখানে এক্স আর জেড ধ্রুবক, সুতরাং ওয়াই খালি রয়েছে, তাহলে এখানে 3x² জেড হয়ে যাবে, আর এই জিনিসটা হবে cos x প্লাস ওয়াই, আগেরই মতো গুণ 1, আর জেডটা তো এখনো ধ্রুবক, তাই এইটা। এবার আমি যদি এটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করি ওয়াই এর সাপেক্ষে এক্স আর জেডটাকে স্থির রেখে, লক্ষ্য করে এর মধ্যে কোনোই ওয়াই নেই, ফলে এইটা নেই হয়ে যাবে, আর ওইটা থেকে তুমি পাবে মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, ঠিক যেভাবে এটা পেয়েছিলাম সেভাবে। আর পরে রইল জেডের সাপেক্ষে দুবার ডিফারেন্সিয়েট করা পার্শালি। যদি একবার ডিফারেন্সিয়েট করি তবেই হয়ে যাবে, এখানে খালি জেড আছে, ফলে 3x²y, এক্স ওয়াই এখন ধ্রুবক, এর মধ্যে কোনো জেডই নেই, ফলে পুরোটাই ধ্রুবকের মতো আচরণ করবে, ফলে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। এখানে জেড আছে, তাই এটা হয়ে যাবে 1। এবার এটাকে তুমি যদি আরেকবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, বুঝতেই পারছো কি হবে, এর মধ্যে তো কোথাও কোনো জেড নেই, তার মানে এটা ধ্রুবকের মতো আচরণ করছে। তাকে ডিফারেন্সিয়েট করলে তুমি স্রেফ পাবে 0। এবার তুমি যদি যোগ করো তাহলে তুমি কি পাবে, তিনটের যোগফল হলে এইটা 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 মিলে যেটা হবে সেটা আমি লিখি।
এই যে যোগফলটা, তোমার মনে হতে পারে খামোখা যোগ করতে যাব কেন, কোনো অবশ্যই কারণ নেই। এক্ষেত্রে আমি কেবলমাত্র একটা অঙ্কের কসরত হিসেবে দেখাচ্ছি, কিন্তু এই যে যোগফলটা, এটার বেশ কিছু গুরুত্ব আছে যেটা ফিজিক্সে অনেক সময় কাজে লাগে। তো আমি সেটা প্রথমে লিখে দেখাচ্ছি। এই তিনটের যোগফল হয়েছে 6yz, আর দুবার মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই আছে, তাই -2 সাইন এক্স প্লাস ওয়াই। এই জিনিসটা আমি বললাম এটা অনেক সময় বিভিন্ন অঙ্কে খুব কাজে লাগে, সেই জন্য এটার আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি, কারণ বারবার লিখতে হয় তো, তাই সংক্ষিপ্ত একটা নোটেশন থাকলে সুবিধা হয়। এটার একটা সংক্ষিপ্ত নোটেশন হলো এইটা। এটা বস্তুতে একটা নোটেশন ছাড়া কিছুই নয়। দেখে মনে হচ্ছে ঠিক যেন আমি এফটাকে কমন নিলাম, কিন্তু এটা তো আর গুণ চিহ্ন নয়, এইটা গুণ এফ নয়, কিন্তু এটা খালি একটা নোটেশন, ওই বারবার করে এফ লেখাটা একটু বাঁচানো গেল। এবার এটাকে আরেকটু সংক্ষেপে লেখা হয়। এই পুরো জিনিসটাকে লোকে অনেক সময় লেখে এই উল্টো ত্রিভুজ করে একটা স্কোয়ার এফ। এই যে জিনিসটা, এই জিনিসটার মানে হচ্ছে এটা, এটা খালি একটা সিম্বল, কিন্তু ফলে এইটা লিখলে তুমি বুঝবে আসলে এইটা করা হচ্ছে, কিন্তু এত বড় জিনিসটা না লিখে খালি এইটা লেখে, এবং এটার একটা নামও আছে যেটাকে বলে লাপ্লাসিয়ান। তার মানে যদি আমি বলি এফ এর লাপ্লাসিয়ান বার করো, তার মানে তুমি এফকে পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে দুবার ডিফারেন্সিয়েট করবে, আলাদা করে ওয়াই এর সাপেক্ষেও দুবার ডিফারেন্সিয়েট করবে পার্শিয়ালি, আলাদা করে জেড এর সাপেক্ষেও দুবার ডিফারেন্সিয়েট করবে। তিনটে উত্তরকে যোগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে লাপ্লাসিয়ান। এটা একটা নাম, এটা একটা নোটেশন, আর এটা হচ্ছে আসল সংখ্যাটা। তাহলে এইটুকু তোমাকে খালি অঙ্ক জানতে হবে। এইবার আমরা মূল যেটা শ্রোডিঙ্গার ইকুয়েশন সেটার দিকে এগোবো। শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আগেই বললাম বেশ দুরূহ জিনিস। সেটা বোঝার জন্য, মানে ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ নিয়ে শুরু করি। ধরো এই একটা মানুষ আছে, তো যে কোনো মানুষের ক্ষেত্রেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যদি তুমি সেই মানুষটাকে তার নিজের হাতেই মাপো, মানে তার নিজের হাতটাকেই একক করে মাপো, তাহলে দেখবে সে সবসময় তার নিজের হাত অনুযায়ী ঠিক 3.5 হাত লম্বা হয়। আমি যদি এটাকে একটু অঙ্কের ভাষায় লিখি, তবে তার হাতের দৈর্ঘ্যকে যদি বলি এ, মানে কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত, আর তার পুরো উচ্চতাকে যদি বলি এইচ, তাহলে এটার মানে হচ্ছে এই ইকুয়েশনটা, এইচ হচ্ছে 3.5 এ। এটা কেন হয় বলাটা খুব শক্ত, কারণ কোনো মানুষ লম্বা হয়, কোনো মানুষ বেটে হয়। লম্বা লোকেদের হাতও লম্বা হয়, বেটে মানুষের হাতও বেটে হয়, কিন্তু এই সূত্রটা সবসময় পালিত হয়। এটা লোকে দেখেছে, যে দেখেছে নিশ্চয়ই তার বেশ সূক্ষ্ম দৃষ্টি ছিল, এবং এটা যদি তোমার জানা থাকে, যারা ছবি টবি আঁকে তাদের এরকম প্রপোর্শন জানা থাকলে অনেক সময় কাজ করতে সুবিধা হয়। কেন হয় তার উত্তর কিন্তু আমরা সত্যি সত্যি জানি না। আমরা খালি জানি মানুষের শরীরটাকে যদি একটা সিস্টেম বলে ভাবি, তাহলে বিভিন্ন সিস্টেমের, অর্থাৎ বিভিন্ন মানুষের শরীরের ক্ষেত্রে এইচ এবং এ দুটোই বদলে বদলে যাবে, কিন্তু কোনো এক জাদুমন্ত্র বলে ওদের মধ্যে এরকম একটা সম্পর্ক সর্বদাই থাকবে। আমাদের চারপাশে যে জগৎটা দেখি তার মধ্যে খুব যে আমরা অঙ্ক খুঁজে পাই তা কিন্তু নয়, কোনো কিছুই যে একেবারে অঙ্কের নিয়ম মেনে হচ্ছে তা নয়। সুতরাং আমরা বাস্তব জগতে যদি কিছু দেখি যে একদম অঙ্কের নিয়ম মেনে হচ্ছে, আমরা বেশ অবাক হয়ে যাই। এবং আমরা যে সায়েন্স শিখি, দেখা যাবে সায়েন্সেরও বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করি, এবং সেই সিস্টেমের মধ্যে কিছু কিছু রাশি থাকে যাদের মধ্যে বেশ অপ্রত্যাশিত কিছু একটা সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্কগুলো যে লোকেরা বার করে তাদেরকে আমরা বৈজ্ঞানিক বলি, তাদের দেখে আমরা বেশ অবাক হয়ে যাই। যেমন এরকম আরেকটা উদাহরণ হচ্ছে প্রতিসরণের সূত্র। মনে করো আলো এসে পড়ছে, হাওয়া থেকে জলের মধ্যে ঢুকছে, তখন এটা কিছুটা বেঁকে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, দেখবো এটাও ওরকমভাবে বদলে বদলে যাচ্ছে। কিন্তু এবার কোনো একজন পণ্ডিত লক্ষ্য করলেন যেটা আশ্চর্য ব্যাপার আছে, এটা বদলালে এটাও বদলায় বটে, কিন্তু একটা নিয়ম মেনে বদলায়। সেই নিয়মটা হচ্ছে, এটাকে আমি যদি আই বলি আর এটাকে আমি যদি আর বলি, তাহলে দেখা যায় সাইন আর এবং সাইন আই সর্বদা একটা ধ্রুবক হয়। শুধু তাই নয়, এই ধ্রুবকটা নির্ভর করে
এই দুটো মাধ্যম এবং এই আলোটার রঙের উপর। এটা কিন্তু চট করে মাথায় আসে না। এটা দেখা যাচ্ছে আই বদলালে আর বদলা, এটা ঠিক আছে, কিন্তু এরকম একটা অদ্ভুত সূত্র কেন খামোখা সাইন দিয়ে ভাবতে গেল? কিন্তু এটা হয়, এটা একটা প্রকৃতির অদ্ভুত নিয়ম। সুতরাং এইরকম প্রকৃতির বিভিন্ন নিয়মগুলোকে যদি অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় তাহলে কাজ করতে অনেক সুবিধা, বলাই বাহুল্য। এটার ওপর নির্ভর করে কত মাইক্রোস্কোপ, টেলিস্কোপ ইত্যাদি তৈরি করা যাচ্ছে। যার মাথায় প্রথমে এটা খেলে গেছিল বুদ্ধিটা, যেখানে সাইন দিয়ে ভাবলে ব্যাপারটা হবে, তার নিশ্চয়ই অনেকটা বুদ্ধি আছে। তুমি খালি আই আর আর নিয়ে ভাবলে সহজে কিছু সম্পর্ক পাওয়া যেত না, সাইন নিয়ে ভাবো, আশ্চর্যভাবে একটা কিছু পাওয়া গেল। এখানেও একই ব্যাপার, তোমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমের ভেতর দুটো রাশি আছে, এবং জাদুমন্ত্রের মতো দুটো রাশির ভেতর একটা সম্পর্ক সবসময় থাকতে বাধ্য। এটা বদলালেও তালে তালে অন্যটাও বদলাতে বাধ্য, এবং কোনো পণ্ডিত সেটা প্রথম লক্ষ্য করেছেন, এবং একবার যখন আমরা জেনে গেলাম আমরাও সেটা ব্যবহার করতে পারি। আমাদের সেরকম সেই পণ্ডিতের মতো প্রতিভাবান হওয়ার কোনো দরকার পড়ছে না। এরকম আরও বিস্তর উদাহরণ দেখা যায় বিজ্ঞানে। ওমের সূত্র দেওয়া যায়, রিফ্লেকশনের ল দেওয়া যায়, কাতারে কাতারে এরকম আছে। কিন্তু আমাদের এই শ্রডিঙ্গার ইকুয়েশনের আলোচনায় যেটা অনেক বেশি প্রাসঙ্গিক সেটা হচ্ছে এই নিউটনের দ্বিতীয় সূত্র। এটাকে আমরা যে রূপে সাধারণত দেখি সেটা হলো বল সমান ভর গুণ ত্বরণ। একটু যদি অঙ্ক কষে লিখি তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম গুণ, অনেক সময় তুমি হয়তো এখানে এ লিখে থাকো অ্যাক্সেলারেশনের, কিন্তু আসলে ত্বরণ মানে হচ্ছে তোমার যেটা ডিসপ্লেসমেন্ট বা সরণ এক্স, তাকে দুবার ডিফারেন্সিয়েট করো, যদি সময়ের সাপেক্ষে যেটা হয় সেটাকেই আমরা বলি ত্বরণ। একবার ডিফারেন্সিয়েট করলে বলি আমরা গতিবেগ, ভেলোসিটি, দুবার ডিফারেন্সিয়েট করলে বলি সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এই যে জিনিসটা এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এটা ওই 3.5 হাত লম্বা হওয়া কিংবা ওই প্রতিসরণের সূত্র থেকে আরেকটা জটিলতা আছে। সেটা হচ্ছে এখানে আমরা টি দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, তো টি দিয়ে ডিফারেন্সিয়েট করতে গেলে তো টি এর একটা ফাংশন থাকতে হবে, সেটা কোথায়? আসলে এই এক্সটা হচ্ছে টি এর একটা ফাংশন। সময়ের সাথে সাথে একটা কণা অবস্থান বদলাচ্ছে, এইখানে হচ্ছে এক্সটা আসছে। এখন তুমি যখন এটা টি দিয়ে ডিফারেন্সিয়েট করছো তাহলে যে উত্তরটা আসবে সেটাও তো টি এর ওপর নির্ভর করতে পারে। ঠিক কথা, আসলে এইটাও টি এর ওপর নির্ভর করছে। সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্রটা বলছে যে একটা কণা নড়াচড়া করে বেড়াচ্ছে, প্রতি মুহূর্তে তুমি যদি তার ত্বরণটা বার করো আর তার উপরে যে বলটা ওই মুহূর্তে প্রযুক্ত হচ্ছে সেটা বার করো, তাহলে দেখবে ওদের মধ্যে এই সম্পর্কটা থাকতে বাধ্য। তাহলে এখানে আমরা যে দুটো রাশির মধ্যে সম্পর্ক দিচ্ছি তারা হলো এফ টি এবং এক্স টি। এখানে আমি এমটাকে উল্লেখযোগ্য ধরিনি, কারণ তুমি একটা কিছু কণা নিয়ে কাজ করছো, তার কিছু একটা ভর ফিক্স করা আছে, বা তুমি যদি চাও তাহলে এমটাকে এর মধ্যে হিসেবের মধ্যে ধরতে পারো। কিন্তু মূল কথা হচ্ছে এই দুটো রাশি কিন্তু দুটো ফাংশন। আমরা যখন প্রতিসরণের সূত্র করেছিলাম সেখানে আই এবং আর এরা কিন্তু ফাংশন ছিল না। তুমি যে কোনো একটা সিস্টেম নিচ্ছ, সেই সিস্টেমে আই এর একটা ভ্যালু আছে, আর এর একটা ভ্যালু আছে, তুমি আলোটাকে ফেলছো কোনোভাবে। তুমি যখন বলছো মানুষটা 3.5 হাত, সিস্টেমটা হচ্ছে একটা মানুষ, সেই মানুষটার একটা নির্দিষ্ট উচ্চতা আছে, তার একটা হাতের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটাকে 3.5 দিয়ে গুণ করলে অন্যটা আসে। কিন্তু এখানে তুমি যখন একটা সিস্টেম নিচ্ছ, এটা কিন্তু একটা ফাংশন, এটাও একটা ফাংশন, সময়ের সাথে সাথে কিছু একটা বদলাচ্ছে। দুটো ফাংশনের মধ্যে এই রকম একটা অদ্ভুত সম্পর্ক আছে। এটাকে তুমি দুবার ডিফারেন্সিয়েট করে এম দিয়ে গুণ করলে এইটা হবে। এখানেও আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা এটা কোথা থেকে পাওয়া গেল, উত্তর হচ্ছে এর কোনো সহজ উত্তর হয় না। বস্তুত কেউ আজও পর্যন্ত জানে না যে এটা কি সত্যি সত্যি সর্বত্র এটা খাটে, তাও বলা যায় না। সেটা হচ্ছে বিভিন্ন রকম যা তথ্য পাওয়া গেছে, এই যে কিভাবে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে তার সম্পর্কে টেলিস্কোপ দিয়ে যতটা আমরা দেখেছি, বা ল্যাবরেটরিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছি, এইগুলোকে সাজিয়ে সাজিয়ে বিভিন্নভাবে অনেক কিছু ফর্মুলা বসিয়ে এবং কিছুটা পরিমাণে নিউটনের জাস্ট মানে মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেছে, এই সব কিছু মিলিয়ে এই সূত্রটা এসেছে। এবং এটুকুই বলা যায় এই সূত্রটা বারবার করে মানুষ বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছে, এখনও অবধি খুব বড় কোনো বিচ্যুতি নজরে পড়েনি। অতএব আমরা বলছি নিউটনের দ্বিতীয় সূত্র। এবং সেই কারণেই নিউটনের এত সম্মান যে এই জিনিসটা মাথা থেকে বার করেছে।
এটা কিন্তু কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ করেনি, এটা কোনো কিছু থেকে অঙ্ক কষতে করতে এটা চলে আসে এমন নয়। এটা হচ্ছে দেখে দেখে যে হ্যাঁ বারবারই দেখছি এরকমই হচ্ছে। ঠিক যেমন মানুষের শরীরটা 3.5 হাত লম্বা কেন, এর কোনো প্রমাণ নেই, ভালো করে লক্ষ্য করতে করতে দেখেছে যে হ্যাঁ এটা সবসময় না হচ্ছে। যে দেখেছে তার খুব সূক্ষ্ম বুদ্ধি আছে, নিউটনের খুব সূক্ষ্ম বুদ্ধি আছে, এটা বলা যায়। নিউটন কি পৃথিবীতে যত রকমের বল, যত রকমের ভর আর যত রকমের ত্বরণ সব কিছু করে দেখেছে? না। নিউটন কি এখন ওই মনে করো বৃহস্পতি গ্রহে গিয়ে এটা কি করে দেখেছে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা খাটে কিনা? না, কেউই করে দেখেনি। কিন্তু যত অবধি দেখা গেছে এটা ভালো রকমভাবেই খাটছে, এই অবধি আমরা বলতে পারি। এবং যতক্ষণ খাটছে ঠিক আছে, প্রকৃতি যদি এরকম একটা সুন্দর নিয়ম মেনে চলে তাহলে আমাদের নানা রকম ইঞ্জিনিয়ারিং করতে সুবিধা হয়, আমরা সেটা ব্যবহার করছি। ঠিক একই রকম একটা জিনিস হচ্ছে শ্রোডিঙ্গারের ইকুয়েশন। এখন তুমি যদি 3.5 হাতের গল্পটা কোনো সাধারণ মানুষকে বোঝাও, তুমি অনায়াসে বোঝাতে পারবে। তার কারণ সে মানুষও দেখেছে, মানুষের উচ্চতা কাকে বলে সেটাও জানে, হাতের দৈর্ঘ্য কাকে বলে সেটাও জানে, এবং দরকার হয় নিজেকেই একবার মেপে দেখে নিতে পারে যে সে 3.5 হাত হচ্ছে। কিন্তু একজন সাধারণ মানুষকে এটা বোঝাতে কিন্তু তোমার বেশ বেগ পেতে হবে, কারণ সে প্রথমে বুঝবে না বল ঠিক কাকে বলে, বল আবার মাপবো কী করে সেটা সে বুঝবে না, ত্বরণই বা কী জিনিস, তাকে এটা বোঝাতে অনেক বেগ পেতে হবে। কিন্তু অঙ্কের দিক দিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। আমি তোমাকে যে কোনো একটা এক্সটি দিলে আর এম দিলে তুমি ধাঁ করে দুবার ডিফারেন্সিয়েট করবে, এম দিয়ে গুণ করবে, এফটি বেরিয়ে যাবে। সুতরাং অঙ্কের দিকের মধ্যে কোনো জটিলতা নেই, কিন্তু এগুলো সত্যি বাস্তব অর্থে কী মানে সেটা বোঝা অনেকটা কঠিন হবে। তুমি যদি এটাকে এমনিভাবে ভাবো, এটা কিন্তু ওই 3.5 হাতের মতোই গল্প। এটা আমার হাতের দৈর্ঘ্য, এমের জায়গায় 3.5, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। অঙ্কের দিকে ওই 3.5 হাতের থেকে এটা কোনো পার্থক্য নেই, কিন্তু এই জিনিসগুলোর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা অনেকটাই জটিল। তা আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন দেখব, সেটার ক্ষেত্রে এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা অনেক বেশি জটিল, কিন্তু অঙ্কের দিকে ব্যাপারটার ভিতরে প্রায় কোনোই জটিলতা নেই। এবং এই ভিডিওতে আমরা অঙ্কটা নিয়ে মাথা ঘামাবো। শ্রোডিঙ্গার ইকুয়েশনেও আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করব। সিস্টেমটাকে একটা বাক্সের মতো এঁকেছি, কারণ সিস্টেমের ভিতরে কি আছে তা বর্ণনা করার মতো অবস্থা এই ভিডিওতে আমাদের নেই। ঠিক যেমন এটা যদি একটা মানুষের শরীর হয়, তাহলে এর হাত আছে এবং উচ্চতা আছে। এটা যদি একটা প্রতিসরণের সূত্র হয়, তাহলে এর ভেতরে একটা আই আছে, একটা আর আছে। তেমনি এটার ভেতরেও দুটো মাত্র রাশি নিয়ে আমাদের মাথা ব্যথা, এবং এরা দুজনেই হচ্ছে দুটো ফাংশন। এখানে বলে রাখি, শ্রোডিঙ্গার ইকুয়েশনের বেশ কয়েকটা রূপ হয়। আমি এটা সহজতম রূপটা নিয়ে আলোচনা করছি। বইয়ে যেটা আছে সেটা এর থেকে একটু জটিল, কিন্তু এটা বুঝে গেলেই বইয়েরটা বোঝা খুবই সহজ। সহজটা হচ্ছেই আমি এখানে একটি মাত্র ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। বইয়ের ক্ষেত্রে 3টে ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড। এখানেও 3টে ভেরিয়েবল আছে। তার থেকেও জটিলতর সম্ভব, এক্স ওয়াই জেড এবং টি, সেটাকে বলে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে আমরা করছি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। বড় বড় কথা, এই মুহূর্তে সেগুলো ভাবার কোনো দরকার নেই। এই মুহূর্তে যেটুকু ভাবতে হবে সেটা হচ্ছে আমার কাছে একটা সিস্টেম আছে, তার ভেতরে দুটো ফাংশন আছে। আচ্ছা, এই যে ত্রিশূলের মতো জিনিসটা এঁকেছি, এটার একটা নাম আছে, এটা একটা গ্রিক অক্ষর, এটার নাম হচ্ছে সাই। এটাকে উচ্চারণ করব সাই এক্স। আমরা যেমন ফাংশনকে এফ এক্স লিখি, তেমনি সাই হচ্ছে একটা ফাংশন। তবে এটা হচ্ছে অক্ষরটার নাম সাই এক্স, কিন্তু পুরো জিনিসটাকে আমরা ফিজিক্সে বলে থাকি ওয়েভ ফাংশন। এরকম নামকরণের কারণ আর কিছুই নয়, তুমি যদি এটার গ্রাফ আঁকো সেটা একটা ঢেউয়ের মতো সাধারণত দেখতে হয়। অন্য ফাংশনটা ভি এক্স, সেটার নাম হচ্ছে পোটেনশিয়াল ফাংশন, চাইলে পোটেনশিয়াল এনার্জি ফাংশনও বলতে পারো, স্থিতিশক্তি। তাহলে এটা হচ্ছে ওয়েভ ফাংশন, এটা পোটেনশিয়াল ফাংশন। এদের নিয়ে কিছুমাত্র টেনশনে পড়ে যাওয়ার কারণ নেই। এইটা যেন একটা মানুষ, এটা হচ্ছে তার হাতের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার উচ্চতা। এদের মধ্যে একটা আশ্চর্য সম্পর্ক শ্রোডিঙ্গার বার করেছিলেন। আমারও বলছি, তিনি প্রমাণও করেননি, তিনি প্রচুর এক্সপেরিমেন্ট করেও দেখেননি, কিছুটা মগজ খাটিয়ে, কিছুটা আন্দাজ করে একটা কিছু বলেছিলেন, এরকমটা হচ্ছে, যে কটা জায়গায় দেখেছি হচ্ছে, বাকিগুলোতেও কি হবে কেউ জানে না, আজও অবধি জানে না। যতবার পরীক্ষা করে দেখা গেছে এখনও অবধি মিলেছে, এই অবধি। কোনো একদিন হয়তো দেখা যাবে কোনো একটা কিছুতে মিলছে না, তখন আমরা আবার শ্রোডিঙ্গার ইকুয়েশন বদলে অন্য কিছু ইকুয়েশনের কথা ভাববো। আপাতত অন্তত কোনো ব্যতিক্রম চোখে পড়েনি।
সুতরাং আমি যেটা করতে যাচ্ছি, মানে শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা করতে যাচ্ছে, সেটা হলো এই দুটো জিনিস, তাদের যতই কঠিন নাম হোক আর কঠিন অক্ষর হোক, এদের মধ্যে আমি একটা সম্পর্ক দেব, এবং যেই সম্পর্কটা বস্তুত ওই নিউটনের দ্বিতীয় সূত্রের থেকে অঙ্কের দিক দিয়ে খুব একটা বেশি জটিল কিছু নয়। সম্পর্কটা হচ্ছে ওই যে সাই ফাংশনটা, সেটাকে তুমি যদি দুবার ডিফারেন্সিয়েট করো, তার সঙ্গে এই জিনিসটা যোগ করো, তবে তোমার শূন্য উত্তর আসবে। দেখে খুব জটিল লাগছে, কিন্তু ভালো করে ভেবে দেখো, এই যে বদখত জিনিসটা, এটা একটা কনস্ট্যান্ট ছাড়া কিছুই না। 8 জানো, পাই তুমি জানো, ওই পাইয়েরই মতো একটা কনস্ট্যান্ট, এটাকে বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, কিন্তু এটা সংখ্যা। সেটাকে এইচ দিয়ে লেখা হয়েছে, কিছু পয়েন্ট, কিছু একটা সংখ্যা। এম হচ্ছে একটা মাস, ঠিক যেমন তোমার নিউটনের সূত্রে ছিল। তুমি যে সিস্টেমটা নিয়ে কাজ করছো, এটা সেই সিস্টেমটার বৈশিষ্ট্য। ই আর একটা কনস্ট্যান্ট। অঙ্কের দিক দিয়ে এই কনস্ট্যান্টটা কি কেন খায় না, মাথায় আমাকে এসে যায় না, একটা সংখ্যা। ভিএক্স হচ্ছে অন্য জিনিসটা, আমার সেই সাই এক্স সমান 0। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে, তুমি যেই সাই পাবে, তোমার তাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে একটা গুণ করতে হবে, করে যোগ করলে 0 হবে। এগুলো সব বিভিন্ন সংখ্যা। অতএব দেখো, এটা যে খুব একটা রহস্যময় কিছু অঙ্কের দিক দিয়ে তা কিন্তু নয়। নিউটনের দ্বিতীয় সূত্রের মতোই, একটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হয়, আর বাকি কিছু কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, ব্যাস। সুতরাং তোমাকে আমি যদি একটা ভিএক্স দিই আর তোমাকে একটা সাই এক্স দিয়ে পরীক্ষা করতে বলি, আচ্ছা ভিএক্স যদি এটা হয়, তাহলে সাই এক্স কি এটা হবে? যদি পোটেনশিয়াল ফাংশন যদি এটা হয়, তবে ওয়েভ ফাংশন কি এটা হবে? তুমি এর মধ্যে ঢুকিয়ে দেখবে এটা সত্যি সত্যি হচ্ছে কি না। যদি হয়, তুমি বলবে হ্যাঁ এটা হচ্ছে, ব্যাস, এই হচ্ছে গল্প। বস্তুত এটা কত সহজ জিনিস, তোমাকে একটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিই। ধরো আমি ভিএক্সটা খুব সহজ কিছু নিলাম, ধরো ভিএক্স সবসময় 0, মানে কাজটা বোঝানোর জন্য বলছি। ভিএক্সটা ধরো আমি নিলাম 0। এতে ভিএক্স তো ফাংশন, এক্সের সাথে সাথে বদলানো উচিত, কিন্তু সবসময় 0, মানে গ্রাফ আঁকলে একদম এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে তুমি এর মধ্যে যদি ঢুকিয়ে দাও, তাহলে তুমি কি পাবে এটা ভুলে যাও। এবার এই যে মস্ত বড় পোটলাটা, মনে রেখো এটা একটা কনস্ট্যান্ট ছাড়া কিছুই না। আর এই কনস্ট্যান্ট আমি তোমাকে বলে দিচ্ছি, এটা সব কিছুই পজিটিভ জিনিস। মাসটা পজিটিভ, এইচ পজিটিভ, ই পজিটিভ, এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট। তার মানে সাই ফাংশনটা এমন কিছু হতে হবে যাতে এটাকে ওইদিকে নিয়ে গিয়ে তুমি সাইকে যদি ডিফারেন্সিয়েট করো 2 বার, তবে আবার সাই পাবে, তার সাথে মাইনাস একটা কনস্ট্যান্ট গুণ হয়ে থাকবে। এবার তুমি একটু চিন্তা করে ভাবো তো, কোন ফাংশন আছে যেটাকে 2 বার ডিফারেন্সিয়েট করলে ওই ফাংশনেরই নেগেটিভ রূপটা আসে? একটু চিন্তা করলেই জানবে যে এরকম ফাংশন আছে বেশ কিছু। তার মধ্যে একটা ফাংশন হচ্ছে সাইন এক্স। তুমি সাইন এক্সকে 2 বার ডিফারেন্সিয়েট করো, একবার করলে কস হবে, 2 বার করলে মাইনাস সাইন হবে। আর একটা ফাংশন হচ্ছে কস এক্স, একবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস কস হবে। তার মানে সাই এক্সটা কস এক্স সাইন এক্স এরকম কিছু একটা হবে। এবার তুমি যদি এটা সাইন এক্স না বলে সাইন 2x বলো, তাহলে ডিফারেন্সিয়েট করলে প্রথমবারে তোমার 2 বেরোবে, পরের বারে আবার 2 বেরিয়ে 4 হয়ে যাবে। তাহলে দুবার ডিফারেন্সিয়েট করলে এরকম হবে। এবার এই 4-এর জায়গায় তোমার এই কনস্ট্যান্টটা এনে ফেলতে হবে। তাহলে বুঝতেই পারছি এই জিনিসটার স্কোয়ার রুট গুণঠুন করলে হয়ে যায়। সুতরাং ব্যাপারটার মধ্যে খুব জটিলতা কিছু নেই। আমি তোমাকে একটা বিএক্স দিলে তুমি এরকম মেনে একটা সাই এক্স দিতে পারো, ব্যাস। এই হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এবার আমি এমন বলছি না যে তুমি যা খুশি ভিএক্স দিলেই এরকম একটা সাই এক্স পাওয়া যাবে। এমন বিদ্যুটে ভিএক্স হতে পারে যার জন্য কোনো সাই এক্সেরই অস্তিত্ব নেই, সেটাও হতে পারে। এমনও হতে পারে একটা ভিএক্স এমন দিলে তার জন্য অনেক রকমভাবে সাই এক্স নেওয়া যেতে পারে, সেটাও হতে পারে। যেমন এখানেই একটা চমৎকার উদাহরণ দেখতে পাচ্ছ যে আমি সাইনও নিতে পারি, কসও নিতে পারতাম, নানা রকম হতে পারে। কিন্তু শ্রোডিঙ্গার বলছে যে তুমি যাই ভি নাও না কেন, সাই আর ভির মধ্যে এই সম্পর্কটা সবসময় হবেই হবে। সেটা শ্রোডিঙ্গার যেভাবেই হোক মাথা খাটিয়ে বার করেছে। এবং কী করে বার করেছে সেটা শ্রোডিঙ্গারকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি এটা কী করে পেলেন? শ্রোডিঙ্গার বলছে আমিও না ঠিক জানি না কী করে পেলাম, এটা ওটা লাগিয়ে কিছুটা আন্দাজ করে কিছুটা করে এটা হঠাৎ মাথায় এলো, করে দেখছি সবগুলোতে মিলছে, এই অবধি আমি জানি, এর থেকে বেশি আমি নিজেও জানি না। শ্রোডিঙ্গার ইকুয়েশনের আমরা সহজতম রূপটা দেখলাম। এবার আমাদের বইতে যে রূপটা আছে, যেটাকে আমি বোঝানোর জন্য ভিডিওটা করেছি, সেটা আর একটু জটিল। এবার আমি সেটা বোঝাচ্ছি।
তাহলে আমরা যেটা করেছি সেখানে আমরা বলেছি একটা সিস্টেম আছে, তার ভেতরে একটা ওয়েভ ফাংশন আছে, একটা পোটেনশিয়াল ফাংশন আছে, দুটোই আমি বলেছি একটাই মাত্র ভেরিয়েবলের ফাংশন। বইয়েরটাতে ঠিক একই রকম, খালি ওখানে একটা না দিয়ে এক্স ওয়াই জেড তিনটের ফাংশন। আর যেই সেটা হবে তখন আমাদের এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে একটু বদলাতে হবে। এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে কাজ করেছি। এবার এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, প্রত্যেকের সাপেক্ষেই সেকেন্ড ডেরিভেটিভ নেব, কিন্তু যেহেতু একটাকে যখন নেব অন্যগুলোকে স্থির রাখবো, তাই আমরা এই ডেরিভেটিভটা না নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্শাল ডেরিভেটিভ নেব, সেকেন্ড পার্শাল ডেরিভেটিভ। খালি এক্সের সাপেক্ষে নিলে তো ওয়াই আর জেড রাগ করবে, অতএব আমরা সবগুলোর সাপেক্ষেই সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে যোগ করব। এই জিনিসটা তো তোমার পূর্ব পরিচিত, এটাই হচ্ছে সাইয়ের ল্যাপ্লাসিয়ান। এখানে কোনো ঝামেলা নেই, যা ছিল তা থাকবে, এটাও ধ্রুবক, ঝামেলা নেই। এইখানে এসে আবার আমার এক্স ওয়াই জেড করতে হবে, এখানেও তাই। ব্যাস, এই রূপটাই আমাদের বইতে দেওয়া আছে। সুতরাং তোমাকে আমি যদি কোনো একটা সাই ফাংশন দিই এবং ভি ফাংশন দিয়ে বলি, দেখো তো বাপু, এইটা যখন পোটেনশিয়াল, এটা তখন ওয়েভ ফাংশন হবে কি না, তুমি কি করবে, ধাঁ ধাঁ করে এগুলো বার করে ফেলবে, করে দেখবে শূন্য হচ্ছে কি না। আর তোমাকে যখন আমি সিস্টেমটা দেবো, তোমাকে আমি এগুলো বলে দেবো, এগুলো তো একদম অ্যাবসলিউট কনস্ট্যান্ট, পাই এইচ এগুলো অ্যাবসলিউট কনস্ট্যান্ট, সিস্টেমের জন্য এমটা আর সেই সঙ্গে ইটাও একটা অ্যাবসলিউট কনস্ট্যান্ট। এমটা খালি তোমায় বলে দিতে হবে ওই সিস্টেমে কত মাস আমরা ব্যবহার করছি, ব্যাস। এই হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। আমি তোমাকে এখনো বলিনি এই ভিটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সাইয়ের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি। ওই যে বললাম, ওই জিনিসটা বোঝানোটা একটুখানি জটিল, এবং সেটার জন্য তোমাকে অনেকটা আরও ফিজিক্স জানতে হবে। কিন্তু অঙ্কের দিক দিয়ে ব্যাপারটা কিন্তু একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখানে আবারও সে কথাটা বলে দিই, আমি যদি তোমাকে যা খুশি একটা ভি দিই, তুমি কি সবসময় এমন একটা সাই খুঁজে পাবে যাতে এই ঘটনাটা ঘটে, মানে যাতে তুমি এই ইকুয়েশনটা সিদ্ধ হয়? উত্তর হচ্ছে না। এমন ভি তুমি দিতে পারো যার জন্য এইটা সিদ্ধ হবে না, কোনো সাই এরকম পাওয়া যাবে। এইবার ওই যে ভি এর জন্য এইরকম সাই পাওয়া যায়, সেই ভিগুলো আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ভি, এবং সেগুলোকে আমরা বলি ওই যে সিস্টেমটা তার বিভিন্ন এনার্জি স্টেট। মনে করো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের কিছু কিছু ভি এর জন্যই কেবলমাত্র এরকম সাই পাওয়া যাবে, এবং ইলেকট্রনটা বাস্তবে কেবলমাত্র ওই স্টেটেই থাকতে পারে, মাঝামাঝি স্টেটগুলোতে থাকতে পারে না, এবং এখান থেকে সেটা বার করা যাবে। কিন্তু সেই গল্পটা ক্রমশই আবছা হয়ে উঠবে, কারণ আমরা ওই পরিমাণ ফিজিক্সটা এখনও জানি না। কিন্তু অঙ্কের ব্যাপারটা হচ্ছে এটা, এর মধ্যে আর বাড়তি কোনোই জটিলতা নেই।